সুপ্রভাত বন্ধুরা। আজ 17 এপ্রিল বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বাংলাদেশের আদালত। মঙ্গলবার ঢাকার কাছে আবাসিক প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে দুটি মামলায় হাসিনা ও তার ছেলে সঞ্জীব ওয়াজেদ এবং আরও 16 জনের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি আদেশ জারি হলো। নতুন কৌশল, আওয়ামী লীগ থাকবে কিন্তু নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন। আওয়ামী লীগের স্বল্প পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা এবং তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যায়িত করেছেন। ভারতের কূটনীতিকদের একাংশও মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না। নতুন করে পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে ইরান যখন আমেরিকার সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করছে, সেই সময় পরমাণু অস্ত্র নিয়ে ইরানের ওপর চাপ বাড়ানোর নতুন করে কৌশল নিল আমেরিকা। ইরান আমেরিকা আলোচনার আগেই আমেরিকার একটি বিমান বাহিনী যুদ্ধ জাহাজ ইউএসএস কার্ল ভিনসন রওনা দিল পারস্য উপসাগরের দিকে। ইতিমধ্যেই সেখানে সক্রিয় রয়েছে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। গতকালই এই খবর প্রকাশ পেয়েছে। অস্ত্র ত্যাগের শর্ত মানবে না হামাস, হামলা থামবে গাজায়, বিনিময়ে অস্ত্র ত্যাগ করতে হবে হামাসকে। ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষ বিরতির প্রস্তাবে এই শর্তেই তীব্র আপত্তি জানালো হামাস নেতৃত্ব। তাদের দাবি এই শর্ত একেবারেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি তারা এও জানিয়েছেন ইসরায়েলের দেওয়া বাকি শর্ত খতিয়ে দেখছেন তাদের শীর্ষ নেতারা। এই সব চাপানুতরের মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দ্রুত 51,000-এর দিকে এগিয়ে চলেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে $200 কোটিরও বেশি কেন্দ্রীয় অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের চাপের কাছে নথি স্বীকার না করায় প্রতিষ্ঠানটির প্রশংসা করে কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকান প্রশাসনের দেওয়া শর্ত মানতে অস্বীকার করায় হার্ভার্ডকে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পাল্টা কর চাপানোর হুমকি আজ আবার দিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার উচ্চপদস্থ আধিকারিক ভারতীয় বংশোদ্ভূত নীলা রাজেন্দ্রকে চাকরি খোয়াতে হলো ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে। নাসার জেট প্রোপালশন ল্যাবের ডিআইই বিভাগে কর্মরত ছিলেন নীলা। বিভাগটি বন্ধ হয়ে যায়। নীলাকে অফিস অফ টিম এক্সেলেন্স এবং এমপ্লয়ি সাকসেস এই বিভাগের মাথায় বসানো হয়, কিন্তু সেই দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো। আসছি দেশের খবরে। উর্দুর জন্ম ভারতে, হিন্দি ও উর্দুর মধ্যে বিভাজন ঘটায় ঔপনিবেশিক ইংরেজ শাসক। উর্দু বিশেষ একটি ধর্মের ভাষা বলে যে ধারণা তা ভুল বলল সুপ্রিম কোর্ট। আগে জমির দলিলই হতো না, তাহলে ব্যবহার করা ওয়াকফ বাতিল কিভাবে? সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রশ্নের মুখে মোদী সরকার। মন্দির কমিটিতে কি মুসলিমদের অংশ নিতে দেবেন? ওয়াকফ নিয়ে প্রথম দিনের শুনানিতে কেন্দ্রকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। আজ হবে আবার শুনানি। মহারাষ্ট্রে অবস্থিত আওরঙ্গজেবের কবরের নিরাপত্তার দাবি জানিয়ে রাষ্ট্রসংঘকে চিঠি পাঠালো শেষ মুঘল সম্রাটের বর্তমান বংশধরেরা। সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বি.আর. গবাইকে বাছলেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। উত্তরাধিকার হিসেবে বিচারপতি গবাইয়ের নাম প্রস্তাব আকারে তিনি পাঠিয়ে দিয়েছেন। আগামী 14 মে নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বর্তমান বিচারপতি খান্নার মেয়াদ শেষ হচ্ছে আগামী 13 মে। উর্দু ভাষা মোটেও মুসলিমদের ভাষা নয়, উর্দু ভাষা কোনো ধর্মও না। মহারাষ্ট্রে এক পুরসভার সাইনবোর্ডে উর্দু ভাষায় লিখিত নির্দেশ মোছার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বুধবার ভোরে কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন এলাকা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.6। রাজ্যের অধিকার ক্রমশ কেড়ে নেওয়া হচ্ছে এই অভিযোগ করে তামিলনাড়ুর স্বশাসন বজায় রাখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। রাজ্যের স্বশাসন নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সম্পর্ক খতিয়ে দেখবে এই কমিটি। 2026 সালের জানুয়ারি মাসে কমিটি একটি রিপোর্ট জমা দেবে।
শিশু পাচার সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়ল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। শিশু পাচার নিয়ে যোগী সরকারকে কড়া নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে, নবজাতক পাচার হলেই লাইসেন্স বাতিল করতে হবে সংশ্লিষ্ট হাসপাতালদের। 6 মাসের মধ্যে শেষ করতে হবে বিচার প্রক্রিয়া। দেশের হাইকোর্টগুলিকেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদের মাধ্যমে যাতে নিম্ন আদালতগুলিতে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়। বলা হয়েছে, নিখোঁজ নবজাতকদের দ্রুত সন্ধান করতে হবে, প্রয়োজনে হলে দৈনিক চালাতে হবে বিচার প্রক্রিয়া। এখন রাজ্যের খবর। চাপের মুখে মুর্শিদাবাদের নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কিন্তু চুপ থাকলেন পুলিশের ভূমিকা নিয়ে। বুধবার নেতাজি ইন্ডোরে ইমামদের নিয়ে বৈঠকে মুর্শিদাবাদে হিংসায় নিহত 3 জনের পরিবারের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তবে এদিন মুর্শিদাবাদের ঘটনা নিয়ে পুলিশের যেই ভূমিকা তা নিয়ে কোনো কথা শোনা যায়নি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির মুখে। তিনি দাবি করেছেন, বাংলাদেশ থেকে সীমান্ত পার করিয়ে লোক ঢুকিয়ে পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে মুর্শিদাবাদে। মুখ্যমন্ত্রী সভা থেকে দাবি করেছেন, হিংসার ঘটনা পরিকল্পিত। তার মানে এই কথা থেকেই স্পষ্ট, রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ। হাসপাতাল বেসরকারীকরণের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের ডাক বন্দর শ্রমিকদের। বুধবার তারাতলা বন্দর হাসপাতালের সামনে হয় বিক্ষোভ সভা। এদিন ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়নের মতো একাধিক সংগঠন পুনরায় দাবিপত্র দিয়েছেন। বেসরকারীকরণের বিরুদ্ধে টানা লড়াইয়ে রয়েছে কলকাতা বন্দরের শ্রমিক এবং কর্মচারীরা। স্থায়ী কর্মীরা লড়ছেন এবং ঠিকা শ্রমিক চুক্তি শ্রমিকদের সঙ্গে নিয়ে। এদিন সভায় সিআইটিইউ অনুমোদিত ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়নের সম্পাদক সমর মণ্ডল বলেছেন, 2 তারিখ পিপিপি মডেলের জন্য দরপত্র খুলবে বলে ঠিক করেছে বন্দর কর্তৃপক্ষ। একজোটে ঠেকাতে হবে এই প্রয়াস। অভিযোগ না করে মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালনের পরামর্শ। কংগ্রেসের ঈশার অধীরের আবেদন, দুর্গত এলাকায় যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গোলমালের জন্য কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলেছেন। ফারাক্কা এবং শামশেরগঞ্জে যেসব এলাকায় গোলমাল হয়েছে সেই এলাকা কংগ্রেস সাংসদদের লোকসভা কেন্দ্র মালদহ দক্ষিণের অন্তর্ভুক্ত। এই প্রেক্ষিতে ঈশা খান চৌধুরী ও অধীর চৌধুরীর এই বক্তব্য। শেষে খেলার খবর। মঙ্গলবার রাতে হরিয়ানার ঝাজ্ঝর জেলার শিশোরলি গ্রামের 19 বছর বয়সী সুরুচি ফোগাট টানা দ্বিতীয় আইএসএসএফ বিশ্বকাপে স্বর্ণ জিতেছেন। পেরুর লিমায় আইএসএসএফ বিশ্বকাপ প্যারিস অলিম্পিকের ডাবল পদকজয়ী মনু ভাকরকে হারিয়ে তিনি মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলের ফাইনালে 243.6 স্কোর করে চ্যাম্পিয়ন হয়েছেন। সৌদি আরবে অনূর্ধ্ব 18 এশিয়ান চ্যাম্পিয়নশিপে ছেলেদের 5000 মিটার রেস ওয়াকের ফাইনালে স্বর্ণপদক জয়ের পথে ছিলেন ভারতীয় অনূর্ধ্ব 18 ক্রীড়াবিদ নিতিন গুপ্তা, কিন্তু প্রথম দিকেই দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক জিতে উদযাপনের কারণে পদকটি হেরে যান। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।